5 আগস্টের পর বা 24-এর অভ্যুত্থানের পর যখন আমাদের ত্রয়োদশ নির্বাচনটা হলো, তারপরে যখন নির্বাচিত সরকার এলো, তখন একটা কথা এরকম হলো যে ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে। এবং বলা হলো শুভেন্দু অধিকারী যখন পশ্চিমবঙ্গে আসলে তিনি মুখ্যমন্ত্রী হয়ে এলেন, যে এটা শুধুমাত্র রাজনৈতিক একটা রেটরিক তৈরি তারা চেষ্টা করছে, এর বাইরে কিছু না। কিন্তু এখনকার সমীকরণ আবার সেটি বলছে না। এক্স্যাক্টলি 5ই আগস্টের পরে তারপরে যখন শেষ পর্যন্ত ইলেকশনটা হলো, তখন কিন্তু মনে হচ্ছিল ভারতের ভাবনায় বাংলাদেশি নেতৃত্ব ভারতমুখী হবে আগের মতো, এবং ভারত এইভাবে নিশ্চিত করেছিল। কিন্তু গ্র্যাজুয়ালি আমরা দেখতে পেলাম ভারতের এক্সপেকটেশন ছিল এমন যে ভারতের যে নিরাপত্তা চিন্তা এবং তার যে অস্ত্রায়ন কর্মসূচি এবং ভূরাজনৈতিক যে অবস্থান, সেখানে বাংলাদেশকে তারা যেভাবে হাসিনার সময় ফিট ইন করেছিল সেরকম হচ্ছিল না। বাংলাদেশ স্বাভাবিকভাবে পাকিস্তানের সাথে সম্পর্কটাকে এই সরকার কন্টিনিউ করলো আগের সরকারের তুলনায়। পাকিস্তানের যে সামরিক সামর্থ্য সেটাকে এই সরকার গুরুত্ব দিল। তখনই কিন্তু ভারতের চোখে এই সরকার সন্দেহর অবস্থানে চলে গিয়েছে, এবং তারপরে একের পর এক ঘটনা ঘটে গেল যেখানে ভারত নিশ্চিত হলো যে এটা সেই হাসিনা সরকারের মতো ভারতের নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। ভারত তার পররাষ্ট্রনীতিকে বাংলাদেশকে সৌহার্দ্য দিতে পারত এভাবেই, যে বাংলাদেশ যেন আগেকার যে হাসিনার সময় সেই বলয়ে ফিরে আসে। কিন্তু তারেক রহমান সেটা করতে পারেনি। অর্থাৎ মানে তারেক রহমানের এই সিদ্ধান্ত ভারতকে কি আশাহত করলো কিনা, কিছুটা অবশ্যই আহত করলো কিনা? ভারতকে মারাত্মকভাবে আশাহত করেছে। ভারতের এটা অবসেশন ছিল বলতে গেলে এই ভারত সরকারের, বিজেপির, যে বাংলাদেশকে যে কোনো মূল্যে ভারত একেবারে আগেকার মতোই নিয়ন্ত্রণের বলয়ে রাখবে। এবং আন্তর্জাতিকভাবেও এটা অনেকাংশেই আন্তর্জাতিক গণমাধ্যমে এটা একটা কৌতূহল সৃষ্টি করেছিল। সেখানে বলা হচ্ছিল যে যেখানে পাকিস্তান সর্বোচ্চ পর্যায়ে তার কূটনীতিকে নিয়ে গিয়েছে ইরান আর যুক্তরাষ্ট্রের যে সংঘাতকে নিয়ন্ত্রণে আনতে এবং যথেষ্ট সম্মান অর্জন করছে, সেখানে এই উপমহাদেশের বিশাল শক্তি ভারত বাংলাদেশকে নিয়েই টোটালি অবসেসড হয়ে আছে।